নতুন বছরে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার অপেক্ষায় দেশ। নির্বাচিত সরকার এলে অর্থনীতির সব সংকট কাটার আশা। নির্বাচিত যে নতুন রাজনৈতিক সরকার আসবে সেই সরকারের কাছেই আসলে আমাদের প্রত্যাশা। সীমিত আয়োজনে স্কুলে স্কুলে বই বিতরণ। খুব এক্সাইটেড ফিল করছি যে বাড়িতে গিয়ে আমি বইগুলোর ঘ্রাণ শুকে দেখবো, নতুন কিছু জানবো, নতুনভাবে জীবনটা শুরু করব। ক্লাস 4 এর বই পেয়েছি, অনেক মজা লাগছে। বাংলা, ইংলিশ, বিজ্ঞান, এরকম গণিত, এগুলি সব আছে। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল। এখনই শুনতে পারলাম যে উনি মৃত্যুবরণ করছে, আমি নিজেকে ঠিক দেখতে পারিনি। কত কষ্ট করেছে দেশ এবং দেশের মানুষের জন্য, তা বলা যায় না। বিষাদকে শক্তিতে রূপান্তর করতে চায় বিএনপি। চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগত নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। মহাপ্রয়াণের পরেও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণেও খালেদা জিয়া সমান প্রাসঙ্গিক বলছেন বিশ্লেষক। দেশের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান। আমরা জাতি ও স্বার্থে একসাথে কাজ করব। বেগম খালেদা জিয়ার এই অনুপস্থিতিতেও আমরা একটা সংকট থেকে উত্তরণের মতো জায়গায় যেতে পারি। খালেদা জিয়ার মৃত্যুর শোকের কাফেলায় ঢাকায় এক মঞ্চে ভারত পাকিস্তান। ভূ রাজনীতির সমীকরণে চালকের আসনে বাংলাদেশ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার নাশকতা নয়, নিছক দুর্ঘটনা বলছে তদন্ত কমিটি। ত্রুটিপূর্ণ নকশার সাথে জড়িতদের কঠোর বার্তা। পবিত্র কোরআন ছুঁয়ে নিউ ইয়র্কের মেয়র হিসেবে মামদানির শপথ গড়লেন ইতিহাস। ইহুদিদের মিশ্র প্রতিক্রিয়া, খুশি স্থানীয়রা। এবং বিপিএল এ মুখোমুখি রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের প্রথম ম্যাচে ঢাকাকে 6 রানে হারালো সিলেট টাইটান্স। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। মহাকালের অমোঘ নিয়মে ক্যালেন্ডারের পাতা উল্টেছে। খালেদা জিয়াকে হারানোর কষ্ট নিয়ে বিষাদের ছায়ায় শেষ হয়েছে 2025 সাল। আর ডিসেম্বরে আততায়ীর গুলিতে প্রাণ হারান জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। 2025 শুধু কেড়ে নেয়নি, আশা জাগিয়েছে রাজনৈতিক ঐক্যের প্রতীক জুলাই সনদ সই এবং জাতীয় নির্বাচন তফসিল ঘোষণায়। 26-এর যাত্রা শুরু হলো অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রায়। আল মোহাইমিনুল খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আপসহীন নেত্রী খালেদা জিয়াকে হারানোর শোক নিয়ে 2025 সালকে বিদায় জানালো বাংলাদেশ। স্মরণকালের সর্ববৃহৎ জানাজা আর লাখো মানুষের চোখের জলে ভারী হয়েছে রাজনীতির বাতাস। এর আগে 19 ডিসেম্বর আততায়ীর গুলিতে প্রাণ হারান জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি। বছরের শেষ মাসে এ যেন শোকের ছায়ায় বিষাদের কালো মেঘ। তবে 17 বছরের নির্বাচন শেষে 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ছিল বছরের সবচেয়ে বড় ইভেন্ট। জনসমুদ্রে গণসংবর্ধনায় বরণ করা হয় তাকে। I have a plan for the people of my country, for my country. রাজনীতির বাতাসে এমন আরো সম্ভাবনার প্রত্যাশা এসেছে আরেকটি বছর। নাগরিক ভাবনায় এখন বৈষম্যহীন আগামীর বাংলাদেশ। যতই যাই দিন খারাপ গেছে গত বছরটা, এই বছরটা অবশ্যই ভালো কিছু আশা করতেছি। শোক মানুষের জীবনেই থাকবে, আর এগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নতুন বছরের জন্য। গভর্নমেন্টের প্রতি বা অন্যের প্রতি বেশি এক্সপেক্ট না করে নিজের জায়গা থেকে নিজের বেস্টটা দিয়ে যদি কাজ করে, আমার মনে হয় যে দেশ অটোমেটিক্যালি গ্রো করবে। সামনে ইলেকশন আছে, এই শোক কাইটা অশান্তি কাইটা দেশ ভালো চলবে। 16 বছরের না পাওয়ার ক্ষোভ থেকে বছর জুড়ে রাজপথে ছিল নানা আন্দোলন। 9 মাস আলোচনার পর 17 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সই হয় সংস্কারের কাঙ্ক্ষিত দলিল জুলাই সনদ। গণভোট অনুষ্ঠিত হবে। সব সংখ্যা কাটিয়ে ডিসেম্বরে ঘোষণা হয় নির্বাচন ও গণভোটের তফসিল। স্বাগত জানায় সব রাজনৈতিক দল। যে তরুণদের রাজপথের আন্দোলনে পতন হয়েছিল ফ্যাসিবাদের, সেই তরুণরা কেমন দেখতে চায় নতুন বছরকে? তারা ছাত্র সমাজ আছি,
দেশের তৃণমূল মানুষ আছে, আমরা চাই যে নতুন বছর নতুনভাবেই হোক, দেশের নতুন কিছু প্রতিষ্ঠা হোক। এবং আমাদের যে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যে একটা প্রত্যাশা ছিল যে একটা ঐক্যের বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ, আমরা বিশ্বাস করি যে এই দুই ট্র্যাজেডির যে শক্তি, এই শক্তিকে আমরা নতুনভাবে উজ্জীবিত হয়ে এই নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাবো আর কি। দেশে স্থিতিশীল পরিস্থিতি থাকুক, নতুন সরকার এসে দেশ সুন্দরভাবে পরিচালনা করুক, এটুকুই ছাড়া। বিশ্লেষকরা 2026কে দেখছেন নির্বাচনী বছর হিসাবে। তাদের প্রত্যাশা ফেব্রুয়ারি ভোটে ফিরবে গণতন্ত্র। ফেব্রুয়ারি নির্বাচনের পরে যদি খুব স্মুথলি ট্রানজিশনটা হয়, আমি মনে করি নতুন সরকারের অনেক কিছু করার আছে। ফরেন পলিসি অটোনমি সেটার প্রয়োগ করতে হবে, সেটার মানে বুঝতে হবে, প্রয়োগ করতে হবে এবং বুঝতে হবে যে নতুন পাওয়ার শক্তি, এটাকে হালায় হারানো যাবে না, কারণ এই সুযোগ আবার কবে আসবে আমাদের সামনে আমরা জানি না। বাংলাদেশের জন্য আসলে এখন সামনে যে পৃথিবী অপেক্ষা করছে, বিশেষ করে 2026 সালের প্রথম দিন দাঁড়িয়ে আমি বলছি অনেক সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। 2026 সালের 1 জানুয়ারি কেবল একটি দিনের শুরু নয়, এটি একটি জাতির পুনর্জন্ম। 2026 সাল শুধু ক্যালেন্ডারে পাতা উল্টানো নয়, এটিকে একটি জাতির আত্মোপলব্ধি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন একসময় যে রাজপথ প্রকম্পিত হতো স্লোগানে স্লোগানে, সেখানে এখন পড়বে আগামী স্বপ্নদ্রষ্টাদের শান্ত অথচ দৃঢ় পদক্ষেপ। আর তাই তো সবার বিশ্বাস বাংলাদেশ পা রেখেছে আগামীর ভবিষ্যতের দিকে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। সংকটময় অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই নতুন বছরে পা রাখল বাংলাদেশ। অমানিসার অন্ধকার কাটিয়ে নতুন বছরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা থাকলেও তা পূরণ হওয়া নিয়ে সংশয় আছে সাধারণ মানুষের মনে। আর তাদের আশা, নতুন বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান তৈরি করবে সরকার। এদিকে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ অর্থনীতির নানামুখী ঝুঁকি মোকাবিলা করা কঠিন, তবে নির্বাচিত সরকার আসলে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। অনেকটা টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে 2025 সাল। বছর জুড়ে রাজনৈতিক সংকটের পাশাপাশি দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ পর্যায়ে থাকা মূল্যস্ফীতি, উচ্চ সুদহার, বিনিয়োগ স্থবিরতা, নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া এবং দারিদ্র্যের হার বৃদ্ধি, সব মিলে নানা অভিজ্ঞতায় জর্জরিত ছিল দেশের অর্থনীতি। তবে স্বস্তির জায়গায় ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রেমিটেন্সের উচ্চ প্রবাহ। এমনি করে কোথাও আশার আলো, আবার কোথাও গভীর শঙ্কার মধ্য দিয়ে পার হয় বছরটি। নতুন বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা এবং একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন বছরে আমরা চাই যাতে এই নতুন কিছু একটা হোক। গড় দেয় 8,000 টাকা, গড় দেয়া খায়া চললে যেতে নাই হরাম করতে। জিনিসপাতির দাম যদি একটু কম হয়, গরিবের জন্য সুবিধা হয়। আমরা আশাবাদী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে এবং আমাদের যে রাজনৈতিক অস্থিরতা কমবে। ব্যবসায়ীদের জন্য বছরটা ছিল সবচেয়ে কঠিন। অন্তর্বর্তী সরকারের সাথে দূরত্ব আর আস্থাহীনতায় কেটেছে গত 1.5 বছর। অর্থনীতির গতি ফেরাতে তাই রাজনৈতিক সরকারের অপেক্ষায় তারা। এই মুহূর্তে আমরা এক কঠিন সময় অতিক্রম করছি, বিশেষ করে ব্যবসা, শিল্প, বাণিজ্য, অর্থনীতিতে। নির্বাচিত যে নতুন রাজনৈতিক সরকার আসবে, সেই সরকারের কাছেই আসলে আমাদের প্রত্যাশা। কারণ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের সাথে গত 1-1.5 বছরে আমরা তেমন কোনো কিছু আলাপ আলোচনার মাধ্যমে কিছু আনতে পারিনি তেমন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়েছে, বাট মানে মেজর যে জায়গা, বড় আকারে যে জায়গাগুলি হওয়া উচিত ছিল সেইগুলি হয়নি। অর্থনীতিবিদরাও বলছেন, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থবিরতা কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোর ধারাবাহিকতা রাখতে হবে নতুন সরকারকে। এই বছরটি পুরোপুরি নতুন সরকারের দিকে তাকিয়ে থাকবেন সকলে, এবং যে ধরনের একটা অর্থনৈতিক স্থবিরতা বা এক ধরনের স্লোত প্রবৃদ্ধির মধ্যে এই মুহূর্তে রয়েছে, সেখান থেকে উত্তরণের প্রত্যাশা করাটাই নতুন সরকারের কাছে একটা বড় প্রত্যাশা থাকবে সকলের কাছে, সকলের। এবং সেই জায়গাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যে ধরনের ইতিবাচক সংস্কার কার্যক্রমগুলো অন্তর্বর্তী সরকার নিয়েছেন, সেগুলো যাতে অব্যাহত থাকে। নতুন বছরে নতুন সরকার রাজস্ব বাড়ানোর দিকে নজর দিতে হবে। একই সাথে বেসরকারি খাতের সাথে জড়িতদের সঙ্গে বসে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা নিতে হবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোকের কারণে আয়োজন সীমিত হলেও বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা।
উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় জানালেন, এবার শতভাগ মানসম্মত বই তুলে দেওয়া হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের। কিন্তু অন্যদিকে সপ্তম আর অষ্টম শ্রেণীর বই না আসায় মাধ্যমিকের সবার হাতে উঠছে না নতুন বই। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই জাগায় নতুন আশা। আর তাই তো নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা এই ক্ষুদে শিক্ষার্থীরা। কোমল কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় বই বিতরণ। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বই তুলে দেন শিশুদের হাতে। পরে ধানমন্ডিতে নালন্দা স্কুলে শিক্ষার্থীদের দেয়া হয় বই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় সীমিত করা হয়েছে এবারের বই উৎসব। বই বিতরণী অনুষ্ঠানে কালো ব্যাজ পরানো হয় অতিথিদের। পরে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় দোয়া। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, এবার শতভাগ মানসম্মত বই তুলে দেয়া হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের। প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। তবে মাধ্যমিকের সব শিক্ষার্থীরা এখনই পাচ্ছেন না নতুন বই। শিক্ষকরা জানান, এখনো স্কুলগুলোতে আসেনি 7 ও 8 এর কোনো বই। 7 এবং 8 দুইটা ক্লাসের গ্যাপ আছে, আর বাদ বাকি মোটামুটি অনেকাংশে পেয়ে গেছি ইনশাআল্লাহ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বলছে এই দিনটির জন্য অপেক্ষা করে তারা। খুব এক্সাইটেড ফিল করছে যে বাড়ি থেকে আমি বইগুলোর ঘ্রাণ শুকে দেখবো, নতুন কিছু জানবো, নতুন ভাবে জীবনটা শুরু করব। ক্লাস 4 এর বই পেয়েছি, অনেক মজা লাগছে। বাংলা, ইংলিশ, বিজ্ঞান, এরকম গণিত, এগুলি সব আছে। পঞ্চম শ্রেণীর বই পেয়ে আমি অনেক খুশি। পাঠ্য বইয়ের এই নতুন পাতাগুলো শুধু লেখাপড়াই নয়, বরং নতুন এক স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছে এই শিশুদের। বছরের শুরুতে সেই চিরচেনা নতুন বইয়ের ঘ্রাণ, যে ঘ্রাণে মিশে আছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগরদের স্বপ্ন। বছরের প্রথম দিনে ঝকঝকে সকালে নতুন বই শিক্ষার্থীদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বেশ কিছু সুফল পাওয়া গেছে। গত বছরের হিসাব যে ডাটাটা আমাদের কাছে এসেছে 31শে ডিসেম্বর পর্যন্ত, তার থেকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডেলিং, জাহাজ হ্যান্ডেলিং এবং সবকিছুতে আসলে রেকর্ড প্রবৃদ্ধি। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধি। দিনভর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও দুহাত তুলে দোয়া করেছেন দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ। জিয়ারত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবুরও। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি। নারী পুরুষ শিশু থেকে শুরু করে দলে দলে সবাই আসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া। অনেকে জানাজায় শরীক হতে পারেননি, কেউ শরীক হলেও পৌঁছাতে পারেননি তার সমাধিস্থলে। তাই পরদিন ছুটে এসেছেন প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে, স্পর্শ করেন তার সমাধি। আমি যখনই শুনতে পারলাম যে উনি মৃত্যুবরণ করছে, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। কান্নাকাটি শুরু করে দিছে, তুমি গেলা আমি যাব, আমি খালেদা জিয়ার কবর দেখব। কিন্তু গতকাল জানাজায় আসতে পারি না, কাজ ছিল বাসায়, আসতে পারি না, এই জন্য আজকে আসা। কত কষ্ট করেছে দেশ এবং দেশের মানুষের জন্য, তা বলা যায় না। আমাদেরই উপর দায়িত্ব যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করা যাতে ওনার দর্শনকে আমরা বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারি। এদিন সকালেই বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, মায়ের গুণেই গুণান্বিত তারেক রহমান, তাই তার স্বপ্ন বাস্তবায়নে দলের হাল শক্ত হাতে ধরবেন তিনি। দেশকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি।
ওনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস। পরপারে প্রিয় নেত্রী যাতে ভালো থাকেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করা হয়, তেলাওয়াত করা হয় কোরআন শরীফ। এদিকে সকাল থেকেই জিয়া উদ্যান ঘিরে দেখা যায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। বেলা 12টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল ও সাধারণের প্রবেশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার শেষ বিদায়ে তারেক রহমান সামলেছেন 3 চরিত্র। কখনো মাতৃবিয়োগে ক্লান্ত ছেলে, কখনো তার বিপরীতে গিয়ে তিনি হয়ে ওঠেন পরিবারের কর্তা, আর কখনো দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে কান্ডারি হারা দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন বটবৃক্ষের মতোই। তারেক রহমানের অবয়বের বাকিটা রিশাদ হাসানের কাছে। 26 ডিসেম্বর, জিয়া উদ্যান। বাবার সমাধির পাশে দাঁড়িয়ে তারেক রহমান। পকেট থেকে রুমাল বের করে তার সেই চোখ মোছার মুহূর্তটা এখনো ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ঠিক 4 দিন পর সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। আবারও সন্তানের চোখে মুখে বিষণ্ণতা। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে বসে তারেক রহমান হয়তো ভাবলেন আয়ুষ্কালের এত সব বিয়োগের কথা, নিঃসঙ্গতার কথা। 17-তে বাবা, 50-এ ছোট ভাই, আর 60-এ হারালেন মা। তবু তারেক রহমান জানেন তিনি যতটা পরিবারের বড় সন্তান, ততটাই একজন স্বামী, একজন বাবা, তার থেকেও বেশি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান। তাই তো মায়ের কফিনের পাশে বাধ্য সন্তানের মতন করলেন কোরআন তেলাওয়াত, সামলেছেন শোক সন্তপ্ত নিজের স্ত্রী সন্তানকে। খালেদা জিয়ার বিদায় বেলায় দায়িত্বশীল সন্তানের মতন মায়ের সকল ঋণের ভার তুলে নেন নিজের কাঁধে। মায়ের কবরে নেমে দাফন হলো মোনাজাত, আরো একবার অশ্রুসিক্ত হলো তারেক রহমানের চোখ। তবেই পাহাড় সম দুঃখ সাথে নিয়ে নেতাকর্মীদের জন্য হয়ে উঠলেন বিএনপির বটবৃক্ষ। এত কান্না, এত শোকেও খালেদা জিয়াকে বিদায় জানাতে আসা বিদেশি অতিথিদের সাথে করলেন কুশল বিনিময়। খালেদা জিয়া যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু হলো দলীয় কার্যক্রম। এই ঘটনার সাথে সারা দেশ দেখল একজন সন্তানের আবেগ, পরিবারের এক দায়িত্বশীল কর্তা, পাশাপাশি পেশাদারিত্বের মিশ্রণে এক অনন্য তারেক রহমান। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে দলকে আরও বেশি মজবুত করতে চায় বিএনপি। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোকের 3য় দিনে গুলশানে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি বিএনপিকে আরও বেশি দায়বদ্ধ করেছে। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কবির ভাষায় একদিন নক্ষত্রেরও মরে যেতে হয়। মহাকালের অনিবার্য বাস্তবতা মেনে ঠিক তেমনই মায়ার বাঁধন ছিন্ন করে চলে গেছেন রাজনীতির কিংবদন্তি বেগম খালেদা জিয়া। তার এই মহাপ্রয়াণে চরম শূন্যতা নেমে এসেছে রাজনীতির ক্যানভাসে। দলের চেয়ারপারসনের মৃত্যুতে সপ্তাহব্যাপী শোক কর্মসূচির 3য় দিনে গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন রাজনীতিক ও কূটনীতিকরা। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট, যেটা উনি করেছিলেন। যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন, এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয়। তা আমরা জাতীয় পার্টির পরিবার থেকে ওনার এই মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। শোকের কাফেলায় শরীক হন সারসিনা সহ বিভিন্ন দরবারের পীর ও আলেম ওলামারাও। মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা সমস্ত দেশবাসী শোকাহত। উনি দেশের বাইরে যাননি, ছোট চাপ সত্ত্বেও কাজে দেশকে উনি যে ভালোবেসে গেছেন, দেশবাসীও তার প্রতি ভালোবাসার দিয়েছে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে কেবল বিএনপি নয়, তিনি ছিলেন আপামর জনতার হৃদয়ের মণিকোঠায়। না, আমি তো মনে করি যে ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে
জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগত নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। মির্জা ফখরুল বলেন, মা হারানোর শোক কাটিয়ে বিএনপির কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হবেন তারেক রহমান। যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। 7 দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় ও দলীয় পতাকা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি না থাকলেও তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই এগিয়ে যেতে চায় বিএনপি, আর শোককে শক্তিতে রূপান্তর করে গড়তে চায় একটি মানবিক, সমৃদ্ধ ও সবার জন্য নিরাপদ বাংলাদেশ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে যখন নানামুখী আশঙ্কায় দেশের সাধারণ মানুষ, তখন গণতান্ত্রিক উত্তরণ এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার পথ প্রদর্শকের ভূমিকা নেবেন, এমন ভাবনা ছিল সাধারণ মানুষের। আর এ কারণে মহাপ্রয়াণের পরেও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়া সমানভাবেই প্রাসঙ্গিক। বিশ্লেষকরা বলছেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে বেগম জিয়ার যে উদ্যোগ, দেশের স্বার্থেই তা অব্যাহত রাখতে হবে। শাহ আলী জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। 24-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারসাম্যহীন হয়ে পড়ে। আইন শৃঙ্খলার অবনতি, মব সন্ত্রাসের উত্থান আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের কপালে ফেলে চিন্তার রেখা। এত কিছুর মধ্যেও উত্তরণের পথে আলোকবর্তিকা হাতে নিয়ে যেন দাঁড়িয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষের স্বপ্ন ছিল তার হাত ধরেই কাটবে অন্ধকার, নতুন করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তাই দেশের ক্রান্তি লগ্নে বেগম জিয়ার মৃত্যুকে মেনে নিতে পারছেন না অনেকেই। আমাদের রাজনীতির একজন অভিভাবক হারাইছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। দেশের স্বাধীনতার প্রশ্নে উনি সবসময় আপোষহীন ছিলেন, সে কারণে আমরা মনে করি আমরা বড় একটা সম্পদ হারিয়ে ফেলছি। সাধারণ মানুষ বলছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনের আগে বেগম জিয়ার মৃত্যুকে দেশের জন্য বড় ক্ষতির শঙ্কা হিসেবে মনে করছেন অনেকেই। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই মুহূর্তে এরকম একজন রাজনীতিবিদ চলে যাওয়া মানে আমাদের দেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। 3 টার্ম আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সুবাদে ওনার অভিজ্ঞতা অনেক, এক্সপিরিয়েন্স বেশি, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তিনি ছিলেন ঐক্যের প্রতীক। এই বিশেষ করে এই মুহূর্তে ওনার মতো নেতৃত্বের খুবই দরকার ছিল, বিশেষ করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম মুখর জীবনের কথা তুলে ধরে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, তিনি ছিলেন সাহস আর আপোষহীনতার প্রতীক। আর এই কারণেই দেশের রাজনীতিতে চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবেন বেগম জিয়া। তাকে কেন্দ্র করে আমাদের পথমত, দলমত নির্বিশেষে আমাদের মানুষ একটা জায়গায় এসেছিল। এই উপলব্ধিটা থেকেও যদি আমরা জাতি হিসাবে মনে করি যে সংকট উত্তরণের জন্য আমরা জাতি ও স্বার্থে একসাথে কাজ করব, সেটা যদি মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলির মধ্যে যদি উপলব্ধি হয়, তাহলেও কিন্তু বেগম খালেদা জিয়ার এই অনুপস্থিতিতেও আমরা একটা সংকট থেকে উত্তরণের মতো জায়গায় যেতে পারি। বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশবাসীকে কতটা শোক বিহ্বল করেছে তার কিছুটা বোঝা গেছে তাকে শেষ বিদায় জানাতে আসা মানুষের স্রোতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লক্ষ কোটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এক সুতোয় গাঁথতে হবে তার দল বিএনপিকেই। তাহলেই তার শূন্যতার কিছুটা হয়তো পূরণ করা যাবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, যা শেষ হবে 4 জানুয়ারি। প্রথম দিনে খুলনা 3 আসনে 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আসনটিতে বাকি 9 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বুধবার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার ফয়সাল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী। এদিকে আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। নতুন বছরের শুরুতেই দেশের বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। গত মাসে দাম লিটার প্রতি 2 টাকা বাড়ানো হলেও জানুয়ারি মাসের জন্য তা 2 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা, কেরোসিনের দাম 116 টাকা থেকে কমিয়ে 114 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 120 টাকা থেকে কমিয়ে 118 টাকা এবং অকটেনের দাম 124 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। কুরআন ছুঁয়ে শপথ গ্রহণ করলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আর এর মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন প্রথম মুসলিম মেয়র হিসেবে অভিষেক হয় তার। মামদানির শপথ গ্রহণের পর নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। অভিষেককে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবার খেলার খবর। বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে 160 রানের টার্গেট দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের দ্বিতীয় ওভারেই এলিস আল ইসলামের বলে তানজিদ তামিম সাজঘরে ফেরেন। তবে শুরুর এই ধাক্কা ভালোই সামাল দেন ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল শান্ত ও সাহেবজাদা ফারহান। দুজন মিলে 93 রান যোগ করেন স্কোরবোর্ডে। ফারহান 50 তুলে নিলেও 30 বলে 41 রান করে আউট হয়ে যান শান্ত। আর ফারহানের ব্যাট থেকে আসে 65 রান। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 159 রানে থামে রাজশাহী। শামীম পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিংয়েও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেনি ঢাকা ক্যাপিটালস। রাজধানীর দলটিকে 6 রানে হারিয়েছে সিলেট টাইটান্স। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক সিলেট টাইটান্সকে। পারভেজ ইমনের 44 ও ওমর জাইয়ের ঝড়ো 50-তে স্কোরবোর্ডে 173 রান যোগ করে, যার জবাব দিতে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে 80 রানে 5 উইকেট হারায় ঢাকা। শেষ দিকে শামীম পাটোয়ারি একাই লড়াই চালিয়ে গেছেন ঢাকার হয়ে। শেষ পর্যন্ত তার 43 বলে 81 রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ঢাকা ক্যাপিটালস 6 রানে হেরেছে সিলেট টাইটান্সের কাছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।